প্রকৃতির এই ছোট ছোট বিষয়গুলো সাদরে গ্রহণ করে আমাদেরকে এটার মধ্যে দিয়ে জীবন যাপন করতে হবে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? কেউ বলতে পারে যে আমার বর্ষাকাল ভালো লাগে না, কারো কাছে খুব ভালো লাগে, তার মানে এটা আলাদা বিষয়। কি নাফিসটা একটু দেখি একটু আগের কমেন্টটা একটু আগে। ইয়েস, নাফিস খান। ইয়েস, আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো কথা, তোমার কথা বুঝছি নাফিস খান, কিন্তু আমি তোমাকে জানতে চেয়েছিলাম পাইকগাছার কোথায় বাড়ি তোমার? আমার বাড়িও তো পাইকগাছাতে, খুলনার পাইকগাছাতে, এই জন্য জিজ্ঞাসা করলাম। তো যাই হোক, আমরা প্রকৃতির অংশ, প্রকৃতির মধ্যে দিয়েই গড়ে উঠতে হবে, বেড়ে উঠতে হবে। আর বর্ষাকাল মানে যে বৃষ্টি হচ্ছে পড়াশোনা করবো না, এটা কিন্তু করা যাবে না। ঠিক আছে? পড়াশোনা কিন্তু দেখো, তোমাদের কিন্তু সামনে কিন্তু ঠিকই সময় মতো পরীক্ষা হয়ে যাবে, সুতরাং পড়াশোনা থেকে কিন্তু দূরে থাকা যাবে না। অনেকে বলে যে বৃষ্টি হচ্ছে আজকে স্কুলে যাব না, বৃষ্টি হচ্ছে পড়বো না, সেটা কিন্তু করা যাবে না। ঠিক আছে? আমরা সবকিছুই করব, সবকিছুই প্রকৃতির মতো চলবে, পাশাপাশি আমাদের পড়াশোনাটাকেও সমান্তরাল ভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। ঠিক আছে? থ্যাংক ইউ। তো যাই হোক, বেশ কিছু কথাবার্তা বলে ফেললাম, আমরা আপাতত আস্তে আস্তে ক্লাসে প্রবেশ করি। মেইন কথা হচ্ছে যেটা, আজকে আমরা গতদিন ক্লাসে কিন্তু এই বাক্য, বাচ্য, জ্যোতি চিহ্ন এটার উপর ভিত্তি করে ইতোমধ্যেই আমরা একটা ক্লাস নিয়েছি। আমরা এটার উপর বেসিস করে আরেকটা ক্লাস কিন্তু নিব। আমার মনে হয় আমাদের এই লাইটটা ঠিক নেই, এই জন্য মনে হয় একটু অন্যরকম দেখাচ্ছে আমার। এটা কি এদিকে আসবে নাকি একটু? না, এটা ঠিক আছে। এটা কি বাঁকা? এটাও ঠিক আছে, আমি শিওর না এটাই ঠিক আছে কিনা। ওরে বাবা, একজন নুডলস রান্না করছে, রান্না ক্লাস করছে, ভালো কথা। নুডলস রান্না করে বা নুডলস বানিয়ে আমাদের সবার জন্য নুডলস পাঠিয়ে দাও। ঠিক আছে? আমরা সন্ধ্যাবেলায় নুডলস খাবো আর ক্লাস করব। আগে একটু মনে হয় আমাকে মানে ব্রাইটনেসটা কম ছিল, এখন কি ব্রাইটনেস ঠিক আছে? ঠিক আছে, তবে এটা কিন্তু খুব চোখে পড়ছে, সেটাই ভালো। ঠিক আছে। মারিয়া ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট করেছে, ভাইয়া তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, সেই দোয়া এবং শুভকামনা থাকলো তোমার জন্য। এবার তাহলে চলো আমরা আস্তে আস্তে ক্লাসটা শুরু করি। তো যাই হোক, আজকে আমরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে মূলত আলোচনা করব, যে টপিকটা মূলত হচ্ছে এসএসসি পরীক্ষা না, সেই ক্লাস 9-10 থেকে শুরু করে একেবারে বিসিএস পরীক্ষা পর্যন্ত, অর্থাৎ তুমি এসএসসি দাও, এইচএসসি দাও, ইন্টারমিডিয়েটে উঠে দেখবা যে এই সরল জটিল যৌগিক বাক্য অর্থাৎ বাক্যের রূপান্তর, এটা 5 নম্বরের একটা প্রশ্ন আসবে এবং মোটামুটি ভাবে তোমাকে উত্তর করতে হবে। আর এসএসসি পরীক্ষায় এমসিকিউ আকারে এখান থেকে 2-3টা প্রশ্ন আসতে পারে, একটা প্রশ্ন তো কনফার্ম থাকবেই, 2-3টা প্রশ্ন আসতে পারে। আর এটার পাশাপাশি তুমি যখন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিতে যাবা, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিতে গেলে তুমি দেখবা যে প্রায় প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কম বেশি এখান থেকে প্রশ্ন থাকে। তো এই জন্য আজকে আমরা এই যে সরল জটিল এবং যৌগিক বাক্য, এই জিনিসটা আমরা এই টপিকটা খুব ভালোভাবে বুঝবো, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবো, এবং আজকে এমন ভাবে বুঝবো যেন আজকের এই ক্লাসের পরে এই টপিক থেকে কোথাও কোনো প্রশ্ন আসলে আমরা যেন সবাই কম বেশি আনসার করতে পারি। ঠিক আছে? তো চলো আমরা ছোট্ট করে একটা কাজ করি, আমরা কমেন্ট বক্সটা আপাতত একটু অফ করে রাখছি। আমার যখন প্রয়োজন হবে আমি তোমাদের কাছ থেকে কমেন্ট বক্সটা অন করে দেব এবং তোমাদের কথা শুন। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? থ্যাংক ইউ। তো চলো তাহলে আমরা আস্তে আস্তে শুরু করি, এবং আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, যেহেতু এই টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তোমাদেরকে ইতিমধ্যে আমি বলেছি যে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের অন্তত একটা করে খাতা করবে বা নোট করবে, সেই নোটের উপর বেসিস করে পরবর্তীতে লেকচারটা নিজে প্রিপেয়ার্ড হবে। ঠিক আছে? তো আজকের টপিকটা এমন, এটার সাথে কিন্তু ইংরেজিতে যে তোমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা পড়ো, ইংরেজি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড, যা
বাংলায় সরল জটিল এবং যৌগিক বাক্য ঠিক তাই। তো আমরা যারা ইংরেজিতে মোটামুটি ভাবে এই সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড এই জিনিসগুলো, এই টপিকগুলো ভালো পারি, তারা ধরে নিচ্ছে যে বাংলায় এই যে সরল জটিল এবং যৌগিক বাক্যের এই যে রূপান্তর, এটা আমরা করতে পারবো, বিকজ এর সবই হচ্ছে সেম। ঠিক আছে, এটার মধ্যে ওই অর্থে কোনো পার্থক্য নেই। কেমন? শুধু এই শব্দগত পার্থক্য, সেটা আমরা একটু জানার চেষ্টা করব, আজকে বোঝার চেষ্টা করব। তো যাদের এই টপিকে এখন পর্যন্ত সমস্যা আছে, আমি তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা সুন্দর করে ক্লাসটা নোট করতে পারো, বা তোমাদের কাছে যে বইটা আছে বইয়ের পাশে সুন্দর করে ছোট ছোট করে এগুলো নোট করে রাখতে পারো। আশা করি ভবিষ্যতে এগুলো কাজে লাগবে। তো চলো আমরা বাক্যের রূপান্তর অবশ্যই বুঝবো, জানবো। তবে তার আগে আমরা এই যে গঠন অনুযায়ী বাক্য যে তিন প্রকার, এটা আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি, যে সরল বাক্য কাকে বলে, জটিল বাক্য কাকে বলে এবং যৌগিক বাক্য কাকে বলে, এটা আমরা আজকে একটু জানার চেষ্টা করব। আমরা মনে রাখবো জটিল বাক্যের আরেকটা নাম রয়েছে, যেটার নাম হচ্ছে মিশ্র বাক্য। আবার বলছি, জটিল বাক্যের আরেকটি নাম রয়েছে, যেটার নাম হচ্ছে মিশ্র বাক্য। অনেক সময় এমসিকিউ আকারে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তো সরল বাক্য সিম্পল সেন্টেন্স, জটিল বা মিশ্র বাক্য কমপ্লেক্স সেন্টেন্স, এবং যৌগিক বাক্য হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, থ্যাংক ইউ। তো পরীক্ষায় অনেক সময় এমসিকিউ আকারেও প্রশ্ন এখান থেকে আসে, ঠিক সরাসরি এভাবে, যে গঠন অনুযায়ী বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়। আমরা মনে রাখবো যে গঠন অনুযায়ী বাক্য হচ্ছে মূলত তিন প্রকার, সরল, জটিল এবং যৌগিক। ওকে, থ্যাংক ইউ। তো চলো সরল বাক্য কাকে বলে আমরা একটু সুন্দর করে বুঝে আসি। একেবারে সহজ কথা, এক এক বই এক এক ভাবে লেখা থাকে, এক একজন শিক্ষক এক এক ভাবে বোঝান, কিন্তু আজকে আমরা আমাদের মতো করে বুঝবো। ঠিক আছে, একেবারে সহজ ভাবে। প্রথম কথা হচ্ছে, আমি জানি তোমরা বাংলা একটু কম বুঝলেও ইংরেজিতে তোমরা আমার থেকে অনেক ভালো। তো যখন ভাইয়া তোমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ইংরেজিতে পড়েছো বা শিখেছো, তোমাদেরকে টিচার কি পড়িয়েছেন বা তোমরা কি শিখছো, যে সিম্পল সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে। এরকম কথা শুনছো না, যে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব। সুন্দরভাবে বোঝার চেষ্টা করো। এই যে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব যেটাতে থাকবে, সেটাই হচ্ছে মূলত সরল বাক্য। এই ফাইনাইট ভার্ব ইংরেজিতে আমরা বলি, এটার বাংলা হচ্ছে মূলত সমাপিকা ক্রিয়া। আবার বলছি, ইংরেজিতে আমি যেটাকে বলছি ফাইনাইট ভার্ব, বাংলায় আমি সেটাকে কি বলছি, সমাপিকা ক্রিয়া। এখন তাহলে প্রশ্ন আসতে পারে, কিন্তু খুবই মনোযোগ দিয়ে কিন্তু ভাই ক্লাস করতে হবে। আমি কিন্তু একটা লেকচার বা একটা টপিক একবারে বেশি বলবো না। কারণ কি, এই যে বারবার বললে তুমি আবার ভাববা যে ভাইয়াকে জিজ্ঞেস করলে শুধু ভাইয়া বলে, ঠিক নো। একটা লেকচার দেখবে কত টপিক আমাদের থাকে, আমরা ক্লাসেই শেষ করতে পারি না মাঝে মাঝে। তো সেখানে ভাইয়া একটা ইম্পর্টেন্ট কথা বারবার বললে হয় কি, ওই মেইন টপিক টাচ করা যায় না, শেষ হয় না। দ্যাটস ওয়াই আমি ক্লাসে সবসময় বলি যে তোমরা 1 ঘন্টার ক্লাস করবা, একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করবা। ঠিক আছে, আমি আবারও বলছি, সরল বাক্য কি, যে বাক্যে একটি সাবজেক্ট এবং একটা সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভার্ব থাকবে। এখন প্রশ্ন আসতে পারে যে সমাপিকা ক্রিয়া কাকে বলে, বা ইংরেজিতে আমরা যেটা বলছি ফাইনাইট ভার্ব, এই ফাইনাইট ভার্বটা কাকে বলে, প্রশ্ন আসতে পারে। তাহলে চলো এখন সমাপিকা ক্রিয়া কাকে বলে এটা একটু সুন্দর করে বুঝে আসি। সমাপিকা ক্রিয়া একেবারে সহজ। আচ্ছা তুমি একটু বলো তো, সমাপিকা শব্দটার অর্থ কি? সমাপিকা শব্দটার অর্থ হচ্ছে সমাপ্ত হওয়া। আচ্ছা সমাপ্ত হওয়া বলতে কি বোঝায়? সমাপ্ত হওয়া বলতে বোঝায় কোনো কিছু শেষ হওয়া। মানে হচ্ছে যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সমাপ্ত হয়, বা যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ স্পষ্টভাবে বোঝা যায়, বা যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ
পরিপূর্ণরূপে প্রকাশিত হয় সেইটাকে বলে সমাপিকা ক্রিয়া। দেখো বিষয়টা কিন্তু ভাই অনেক সহজ, কিন্তু তুমি যদি না বুঝতে পারো তখন তোমার কাছে কঠিন লাগবে। তাহলে সমাপিকা ক্রিয়া হচ্ছে এমন একটা ক্রিয়া যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ আর যাই হোক স্পষ্টভাবে বোঝা যাবে। আর যখনই আমরা দেখবো যেটার দ্বারা বাক্যের অর্থ স্পষ্টভাবে বোঝা যাবে সেটাই হচ্ছে মূলত সমাপিকা ক্রিয়া। যেমন তোমরা এই স্লাইডে এক্সাম্পল গুলোর দিকে একটু তাকিয়ে দেখো, পাখিগুলো নীল আকাশে উড়ছে। আচ্ছা ভালো কথা, এই যে উড়ছে ক্রিয়াপদ দ্বারা, দেখো তো ভাইয়া বাক্যের অর্থ সুস্পষ্ট রূপে বোঝা যাচ্ছে কিনা। উড়ছে জায়গায় আমি যদি বলতাম যে ওড়ে বা উড়ে, যাই হোক, তাহলে দেখো এই উঠছে ক্রিয়াপদটা দ্বারা কিন্তু বাক্যের অর্থ সুস্পষ্ট রূপে বোঝা যাচ্ছে। আর যেহেতু সুস্পষ্ট রূপে বোঝা যাচ্ছে, দ্যাটস আমরা এটাকে বলছি সমাপিকা ক্রিয়া। আর যে বাক্যে ঠিক এইরকম একটা সমাপিকা ক্রিয়া এবং একটা সাবজেক্ট বা কর্তা থাকে সেটাই হচ্ছে মূলত সরল বাক্য। তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে? আমার মনে হয় একবার বুঝলেই আর সারা জীবনে বোঝা লাগে না, একবার বুঝলে যথেষ্ট, বারবার বোঝা লাগে। যেমন তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন, এটা খুবই বাজে একটা অভ্যাস, খুব বাজে। আমি জানি তোমার আশেপাশে অনেকে এটা করে, তোমরাও করো, এটা কখনোই করবে না। তোমরা এটা জানো না, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে কিন্তু ডায়াবেটিস রোগীর সংখ্যা সবচেয়ে বেশি, এবং আমার মনে হয় এটার পিছনে মূল কারণ হচ্ছে কি অদ্ভুত একটা সিস্টেম। দেখো আমাদের, আমরা রাত্রে খেয়ে নাক ডেকে ঘুমাই, আর সারা দিন অনেকে সকালে খায় না, দুপুরে খায় কোনো মতে, দুপুর মানে তার কাছে বিকালে খাওয়া দাওয়া। এই যে ইরেগুলার খাওয়া দাওয়া, ইরেগুলার ঘুম, এর ফলে যেটা হয় বডি ব্যালেন্স হারিয়ে ফেলে। দ্যাটস ওয়াই কিন্তু মানুষ বিভিন্ন রোগে শোকে পড়ে। আমি জানি তোমরা সচেতন, শিক্ষায় শিক্ষিত হচ্ছ, আস্তে আস্তে সুশিক্ষিত হচ্ছ, তোমরা আর যাই হোক অনিয়মিত কিছু করবা না। যেমন আমি জানি তোমাদের একটা ব্যাড হ্যাবিট, রাত্রে ঘুমাতে যেয়ে তোমরা সবাই টুকটাক একটু ফোন চাপাচাপি করো। এই অভ্যাসটা থেকে বেরোয় আসতে হবে। তুমি দেখবে একটা জিনিস খেয়াল করে, আমি যদিও তোমাদের মতো এত স্মার্ট না, তবে আমি খেয়াল করেছি যে রাত্রে মানে বেডে যাওয়ার পরে যদি তুমি আধা ঘন্টা শুধু ফোন নিয়ে কোনো না কোনো কাজ করো, সে যাই করো, দেখবে যে তোমার ঘুম আসতে প্রায় 1-1.5-2 ঘন্টা দেরি হবে। কিন্তু তুমি একদিন ফোনটা রেখে জাস্ট ঘুমিয়ে পড়বা, ফোনটা ধরবাই না, দেখবে যে তোমার 1-1.5 ঘন্টা আগে ঘুম চলে আসছে। এবং অনেস্টলি বলতে গেলে এটা তোমার পুরো ব্রেনের উপর একটা ইফেক্ট ফেলে। বেটার স্মার্টফোন যদি ব্যবহার করতেই হয়, রাতে কোনোভাবেই এটা টাচ করার প্রয়োজন নেই, ঠিক আছে? আর এই যে ভাত খেয়ে সাথে সাথে ঘুমিয়ে পড়া, এই ব্যাড হ্যাবিট থেকে আস্তে আস্তে বেরোয় আসতে হবে। তুমি ঘুমাও, এবং ঘুমানোর অন্তত 2-3 ঘন্টা আগে খাওয়া দাওয়া শেষ করবে, ঠিক আছে? এই বাজে অভ্যাস থেকে বেরোয় আসতে হবে। এই একটু আগে আমাদের ডক্টর রনি আছে না, রনি ভাই একটু আগে বলছিল যে আমাদের এই যে এখন বাংলাদেশে এত ডায়াবেটিসের বড় একটা কারণই কিন্তু এটা, বুঝতে পারছো, আমাদের খাদ্যাভ্যাস। তো যাই হোক, আমরা যেটা বলছিলাম, তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন। এই যে দেখো ঘুমিয়ে পড়া, এইটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। এবং দেখো এই ক্রিয়া দ্বারা কি হলো, বাক্যের অর্থ সুস্পষ্ট রূপে কিন্তু বোঝা যাচ্ছে। আর যেহেতু বাক্যের অর্থ সুস্পষ্ট রূপে বোঝা যাচ্ছে, দ্যাটস আমরা এটাকে বলছি মূলত সমাপিকা ক্রিয়া। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা সাবজেক্ট এবং এটা ফাইনাইট ভার্ব রয়েছে, দ্যাটস এটা হচ্ছে সরল বাক্য, ঠিক আছে? থ্যাংক ইউ। এরপরে দেখো আরেকটা বিষয় যেটা তোমার পরীক্ষায় ওইভাবে কাজে আসবে না, কিন্তু এটা তোমার জেনে রাখা উচিত, যে সরল বাক্যে অনেক সময় ক্রিয়া অনুপস্থিত থাকে। খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। অনেক সময় অনেক বাক্যে একটা কথা মনে রাখবা, কোনো বাক্যই কিন্তু ক্রিয়াপদ ছাড়া হতে পারে না, কোনো বাক্যই না। কিন্তু অনেক সময় দেখা যায় ভাইয়া ক্রিয়াটা হচ্ছে সাইলেন্ট থাকে। সাইলেন্ট মানে কি? দেখা যায় না, বোঝা যায় না, বাট ওর মধ্যে ক্রিয়াপদ আছে। যেমন আমরা 3 ভাই বোন, তো দেখো তো এর মধ্যে কিন্তু ভাইয়া কোনো প্রকার ক্রিয়া দেখা যাচ্ছে না, কিন্তু এর মধ্যে কিন্তু
অবশ্যই ক্রিয়াপদ রয়েছে। যেমন আমরা হই, 3 ভাই বোন, এই যে হওয়া এটাই হচ্ছে ক্রিয়াপদ। আমি কি বোঝাতে পারছি? কথার কথা আমি বললাম উই আর 3 ব্রাদার্স বা উই আর 3। তো এই যে আর ইংরেজিতে যেটা, এই আর এটাকে বাংলা আমরা বলছি হওয়া। তাহলে কি বলছিলাম কথাটা, সেটা হচ্ছে যে আমরা মনে রাখবো অনেক সময় ক্রিয়াপদ নাও থাকতে পারে, কিন্তু আসলে আমরা মনে রাখবো যে ওই বাক্যের মধ্যে ক্রিয়াপদ সাইলেন্ট অবস্থায় থাকে। ঠিক আছে? বাক্যের মধ্যে এক বা একাধিক অসমাপিকা ক্রিয়া থাকলেও সরল বাক্য হয়। যেমন তিনি খুব সকালে ঘুম থেকে উঠে পায়চারি করতে 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 বাজারের দিকে গেলেন। অসমাপিকা ক্রিয়া কাকে বলে এটা নিয়ে আমরা পরে কথা বলছি এবং সে সময় এটা বুঝিয়ে দিব। এটা আমাদের এই মুহূর্তে লাগছে না, আমরা একটু পরে বুঝা দিচ্ছি। তবে আমরা আপাতত এটা মনে রাখি, অসমাপিকা ক্রিয়া হচ্ছে সেই ক্রিয়া যে ক্রিয়া ঠিক সমাপিকা ক্রিয়ার বিপরীত। অর্থাৎ যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ পরিপূর্ণরূপে প্রকাশিত হয় না, বাক্যের অর্থ স্পষ্ট বোঝা যায় না, বা যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ কখনোই স্পষ্ট রূপে আমাদের সামনে প্রতীয়মান হয় না, সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এখন এটা বলতে চাচ্ছে বাক্যের মধ্যে অনেক সময় এক বা একাধিক অসমাপিকা ক্রিয়া থাকলেও সরল বাক্য হয়। যেমন এই বাক্যে দেখো, তিনি খুব সকালে ঘুম থেকে উঠে, এই যে ঘুম থেকে ওঠা এটা একটা অসমাপিকা ক্রিয়া। এই যে করতে করতে এটাও একটা অসমাপিকা ক্রিয়া। এই যে দেখো একাধিক মানে দুইটা অসমাপিকা ক্রিয়া থাকা সত্ত্বেও এটা কিন্তু একটা সরল বাক্য। কেন সরল বাক্য? এই যে গেলেন, এই গেলেন এই ক্রিয়াটা দ্বারা বাক্যের অর্থ স্পষ্টরূপে প্রকাশিত হয়েছে, কিন্তু দেখা গেল যে এই বাক্যে সমাপিকা ক্রিয়া একটা রয়েছে কিন্তু আরো একাধিক এটা অসমাপিকা এটাও অসমাপিকা। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, শুনতে একটু কঠিন লাগলেও কি এগুলো একবার বুঝে গেলে একেবারে সহজ। দেখো এই বাক্যে একটা সমাপিকা ক্রিয়া আছে, তার মানে প্রথম কথা হচ্ছে এটা অবশ্যই একটা সরল বাক্য হবে। এখন দেখা গেল যে এই বাক্যের মধ্যে এই একটা অসমাপিকা ক্রিয়া এবং এই আরেকটা অসমাপিকা ক্রিয়া, তাহলে দুইটা অসমাপিকা কেন, 3টা 4টা 5টা 10টা অসমাপিকা ক্রিয়াও থাকতে পারে একটা বাক্যে, তাতে কিছু যায় আসে না। তো এই একাধিক অসমাপিকা ক্রিয়া থাকা সত্ত্বেও যদি সেই বাক্যে একটাও সমাপিকা ক্রিয়া থাকে এবং সেই একটা সমাপিকা ক্রিয়া দ্বারা যদি বাক্যের অর্থ সুস্পষ্টরূপে প্রকাশিত হয়, তাহলে অবশ্যই আমরা মনে রাখবো সেটা হচ্ছে একটা সরল বাক্য। তো এই হচ্ছে মূলত সরল বাক্যের কনসেপ্ট। আমরা কমেন্ট বক্সটা একটুখানি অন করে দেই তো। খুবই সহজে বোঝানোর চেষ্টা করলাম, তারপরেও একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো যে সরল বাক্য নিয়ে এতক্ষণ যে কথা বললাম তোমরা কি কম বেশি সবাই বুঝতে পেরেছো? ইয়েস অর নো? একেবারে সহজ। সোহান বলছে সমাপিকা ক্রিয়াটা কি? বাবা তুমি মনে হয় ক্লাসের শুরুতে ছিলে না, আরেকটু ক্লাসের শুরুতে মনোযোগ দিতে হবে, তাহলে বুঝে যাবা। রেকর্ডিংটা একটু দেখে নিও। একেবারে সহজ, এর থেকেও সহজে বোঝানো যায় না আসলে। দেখো সমাপিকা অসমাপিকা ক্রিয়াটা আমি বুঝিয়ে দিলাম, সহজে বলি। এই যে আমি একটু পানি খেলাম না, এই যে দেখো আমি পানি খাই, মূলত খাই না, মূলত পান করি, তো আমরা বাঙালিরা বলি তো এই জন্য বললাম আর কি। তাহলে বোঝার চেষ্টা করো খুবই মনোযোগ দিয়ে, যারা এখনো বোঝনি। আমি পানি খাই, এই খাই ক্রিয়াটা দ্বারা বাক্যের অর্থ একেবারে সুস্পষ্টভাবে বোঝা গেছে যে আমি কি বলতে চাচ্ছি। এই জন্যে এই খাওয়া এটাই হচ্ছে সমাপিকা ক্রিয়া।
এবার আমি বললাম, কি বললাম, আমি পানি খেয়ে, একটু বোঝার চেষ্টা করো। দেখো এখানে খেয়ে এটাও কিন্তু একটা ক্রিয়াপদ, কিন্তু এই খেয়ে ক্রিয়াপদটা দ্বারা দেখো বাক্যের অর্থ কিন্তু সুস্পষ্ট রূপে বোঝা যাচ্ছে না। এই জন্য এই খেয়ে এই ক্রিয়াপদটা হচ্ছে, এটাকে আমরা বলছি অসমাপিকা ক্রিয়া। তাহলে আমি যদি সহজে বলি, যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের অর্থ স্পষ্টভাবে বোঝা যায় সেটা সমাপিকা ক্রিয়া, আর যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের অর্থ স্পষ্টভাবে বোঝা যায় না, দ্যাটস ওয়াই সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তাহলে এর পরে যদি তোমরা না বোঝো তাহলে ধরে নিতে হবে, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে বলছি, এই পৃথিবীতে বই পুস্তক পড়ে তোমার পক্ষে আর বোঝা সম্ভব না। কারণ এগুলো বাবা বই পড়ে বোঝার বিষয় না, এগুলো হচ্ছে কমন সেন্সের বিষয়, বুঝছো তো? এবং আমি বিশ্বাস করছি যে তোমরা কম বেশি সবাই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা আবার কমেন্ট বক্স অফ করে দিচ্ছি, আবার যখন দরকার হবে তোমাদের কাছে কমেন্ট নিয়ে নিব। সামনে টেস্ট পরীক্ষা, বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন চাচ্ছেন অনেকে, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, আমি এই মুহূর্তে কোনো সাজেশনে যেতে চাচ্ছি না, কারণ আমাদের এখন সাজেশনের থেকেও মেইন টপিক গুলো শেষ করা বেশি প্রয়োজন, বুঝতে পেরেছো? সো আগে আমরা মেইন টপিক গুলো শেষ করি। দেখো প্রায় আধা ঘন্টা ধরে এগুলো বক বক করছি, তোমরা হবে না। আগে আমাকে বুঝতে হবে যে জটিল বাক্য কাকে বলে। একেবারে সহজ, জটিল বাক্য মূলত কাকে বলে সেটা একটু বুঝাই দিই। সহজ করে বলি, বিষয়টা হচ্ছে সব সময় মনে রাখবা জটিল বাক্যে দুইটা অংশ থাকবে। ইংরেজিতে এটাকে বলা হয় ক্লজ। মনে করো এই একটা বড় বাক্য, এর দুইটা অংশ থাকবে, এ পাশে একটা অংশ, এ পাশে আর একটা অংশ। এই দুইটা অংশ মিলাই কিন্তু মূলত জটিল বাক্য গঠিত হবে। এখন মনে রাখবো আমরা এর একটা অংশের উপর আর একটা অংশ নির্ভরশীল থাকবে। আবার বলছি, একটা অংশের উপর আর একটা অংশ নির্ভরশীল থাকবে। যেমন আমি বললাম, যদি তুমি সন্ধ্যাবেলা আসো তোমাকে আজকে চকলেট খাওয়াবো, বা মনে করো তোমাকে আজকে ফুচকা বা চটপটি খাওয়াবো, কি তাই তো? এই যে বর্ষার দিনে দেখো সন্ধ্যাবেলায় কিন্তু আমি যখন তোমাদের মতো বয়সে ছিলাম ঝাল মুড়ি খুব ভালো লাগতো খেতে, মুড়ি টুড়ি মাখিয়ে। এখনকার যুগের ছেলেমেয়েরা তো এসব খায় না, সব ডিজিটাল অখাদ্য কুখাদ্য খায়। কিন্তু এই যে ঝালমুড়ি খাওয়ার কিন্তু মজা অন্যরকম, বৃষ্টির দিনে সবাই একসাথে বসে। এখন নুডলস খাচ্ছে অনেকে, খাও, সমস্যা নাই, খুবই ভালো। কিন্তু এই যে বেশি ভাজা পোড়া খাবার খাওয়া না, ঠিক আছে? এটা খুবই আনহেলদি ফর ইউর হেলথ। তো এই যে বললাম, তুমি যদি সন্ধ্যাবেলা আসো তোমাকে আজকে আমি চকলেট খাওয়াবো, তাহলে বোঝার চেষ্টা করো এই যে তোমাকে খাওয়াতে চাইলাম এটা তো তোমার আশার উপর নির্ভরশীল। তাহলে ঠিক একটা বাক্যের উপর কিন্তু আর একটা বাক্য মূলত নির্ভর করে,
যেমন দেখো, যদি তুমি যাও তবে তার দেখা পাবে। আরে বাবা, আগে তো তোমাকে যেতে হবে, তারপরে না তুমি তার দেখা পাবে। তুমি যদি না যাও তাহলে তার দেখা কিভাবে পাবে? আগে তো তোমাকে আসতে হবে, তারপরে না ভাইয়ের কাছ থেকে আবদার করে চকলেট খেতে হবে, ফুচকা খেতে হবে, আইসক্রিম খেতে হবে, এটা পরের ব্যাপার। তোমার সাথে আমার দেখাই হলো না, তাহলে তো আর হবে না। সো জটিল বাক্যে আমরা সবসময় মনে রাখবো, একটা বাক্যে থাকবে, একটা বাক্য থাকবে এবং বাক্যের দুইটা অংশ থাকবে, এবং একটা অংশের উপর আর একটা অংশ মূলত নির্ভর করে গড়ে উঠবে। আমাকে বোঝাতে পারছি কথাটা? তো এখন আমরা একটু শর্টকাটে বলি একটা কথা। সাধারণত জটিল বাক্যে বেশ কিছু যোজক বা সাপেক্ষ যোজক থাকে। যেমন আমি যদি বলি যে, সে, যারা, তারা, যিনি, তিনি, যা, তা প্রভৃতি সাপেক্ষ সর্বনাম, এবং যদি, তবে, যদি তুমি আসো তবে আমি যাব, যদিও তিনি অনেক ধনী তবু অনেক গরিব, যেহেতু সেহেতু, যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। সোনার তরী কবিতার যত তত, যেমন তেমন, যখন তখন, এই ধরনের সাপেক্ষ যোজক থাকে। এখন কোনটা সাপেক্ষ কোনটা অসাপেক্ষ কি না নিরপেক্ষ তোমার আমার জানার দরকার নেই, এটা হচ্ছে একটা সুপার শর্টকাট। আমরা মনে রাখতে পারি যে কোনো বাক্যকে এইগুলো দিয়েই হচ্ছে জটিল বাক্য করা যেতে পারে, জাস্ট এটাই। এক্ষেত্রে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কথা কিন্তু ভাইয়া তোমাদেরকে বলা হয়নি, সেটা হচ্ছে এই কথাটা ইংরেজি এবং বাংলা উভয় ক্ষেত্রে প্রযোজ্য। সেটা হচ্ছে তুমি একটা সেন্টেন্স করছো, কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য বা সিম্পল সেন্টেন্স, যাই হোক। তো একটা বিষয় হচ্ছে যে তোমার একটা সেন্টেন্সের সাথে কিন্তু আমার একটা সেন্টেন্সের পার্থক্য থাকলেও থাকতে পারে। কথাটা বোঝার চেষ্টা করো, খুবই দামি কথা। তুমি একভাবে একটা সেন্টেন্স লিখছো, আমি আরেকভাবে লিখছি, কি হতে পারে না? কিন্তু ভাই আমাদের মনে রাখতে হবে, মেইন সেন্টেন্সের যে স্ট্রাকচার সেটা কিন্তু ভুল করা যাবে না। কি তুমি আমার কথা বোঝনি? আরেকবার বলতেছে, মনে করো সরল বাক্যের যে মেইন স্ট্রাকচার এইটা কিন্তু ভুল করা যাবে না। তোমার বাক্যটা হয়তো অন্যরকম হতে পারে, আমি একভাবে লিখছি, তুমি হয়তো একটু ঘুরে পেঁচা লিখছো, কিছু যায় আসে। এখন জটিল বাক্য লিখতে যে কেউ যদি এর মধ্যে কথার কথা এখানে একটা এবং লেখে, তাহলে কি সেটা জটিল বাক্য হবে? তখন কিন্তু সেটা হয়ে যাবে যৌগিক বাক্য। আমরা একটু পরে যৌগিক বাক্যে যে চলে যাব। যৌগিক বাক্যে কি হয়, এরকম ঠিক দুই পাশে দুইটা অংশ থাকে এবং মাঝখানে কোন কনজাংশন বা সংযোজক দ্বারা অ্যাড থাকে। তো ওই যৌগিক বাক্যের ফরম্যাটে তুমি যদি জটিল বাক্য লেখো, তাহলে কি ভাইয়া সেটা হবে? একটুও হবে না। তাহলে মেইন কথা কি, যে জটিল বাক্যের ফরম্যাটে জটিল বাক্যই, সরল বাক্যে সরল বাক্য এবং যৌগিক বাক্যে যৌগিক বাক্যই তোমাকে থাকতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। আমি কি বোঝাতে পারছি তোমাদেরকে? ওকে, এবার তাহলে আমরা আবার কমেন্ট বক্সে একটু অন করে দিচ্ছি, এবং রুমটা বেশ ঠান্ডা হয়ে গেছে, একটু গরম করার ব্যবস্থা করছি। আপাতত আমরা কমেন্ট বক্সটা একটু অন করে দেখি যে ভাইয়া তোমাদেরকে যে কমপ্লেক্স সেন্টেন্স বা যে মিশ্র বাক্য বা যেটাকে আমরা বলছি কমপ্লেক্স সেন্টেন্স, যেটুকু বুঝালাম সবাই বুঝতে পেরেছো কি না? ফ্রাঙ্কলি একটু জানাও তো কমেন্ট বক্সে, সবাই কি বুঝতে পারছো? আর যদি না বোঝো দয়া করে মিথ্যা কথা না বলে সত্যি করে বলো যে ভাইয়া বুঝি নাই। হাসান যেমন বলছে আবার বুঝান, বাহ খুব ভালো কথা। আচ্ছা, আমি যদি এরকম প্রত্যেকটা টপিক একবারের জায়গায় 5 বার করে বুঝাইতে যাই ভাইয়া, তাহলে তো আজকের ক্লাস সারা রাতেও শেষ হবে না। তুমি একটু মনোযোগ দাও না ভাই প্লিজ। তুমি কিন্তু ভাই ক্লাস মনোযোগ দিয়ে করছো না। আমি এটা বুঝি যে আমার ক্লাস যদি কেউ মনোযোগ দিয়ে করে সে বুঝবে, এটা আমি কনফিডেন্ট। এর কারণ কি তাও বলি। আমি যে খুব ভালো পড়াই তা কিন্তু আমি বলছি না,
এবং আমি জানি আমি খুব ভালো পড়াইও না, কিন্তু আমি কিন্তু একটা জিনিস জানি, আমি যেভাবে ধীরে ধীরে আস্তে আস্তে বুঝাই, এইটা জগতের সবাই এই প্রক্রিয়ায় পড়ায় না বা বুঝায় না। দেখবা যে আমি খুব আস্তে 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 ধীরে ধীরে পড়াই, এবং আমি জানি তোমাদের এটা নিয়ে অনেকের কিন্তু বিরক্তি লাগে মাঝে মাঝে, যে ভাইয়া এত আস্তে আস্তে পড়ায়, এত ধীরে, মনে হয় অনেক সময় যে ক্লাস করতে করতে ঘুম চলে আসে অনেকের, তাই না? আমি কেন আস্তে আস্তে পড়াই জানো? আমি আস্তে আস্তে পড়াই একটাই কারণে, যে আমার ক্লাসে ধরে নিচ্ছি এই মুহূর্তে তোমরা 700 থেকে 800 স্টুডেন্ট আছো। তো ক্লাসে আমি পার্সোনালি মনে করি যে এই 700 স্টুডেন্টই যেন সবাই বোঝে। মানে আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে একজন স্টুডেন্টও যদি ভালোভাবে না বোঝে, তাহলে আমার কেন জানি মনে হয় যে তাহলে অ্যাজ এ টিচার বা মেন্টর আমি আসলে ব্যর্থ। এই জন্য দেখবা যে ভাই আমি আর একটু ধীরে ধীরে পড়াই। আমি চাইলে কিন্তু আরো অনেক ফাস্ট পড়াতে পারি, বাট আমি এটা কখনোই করি না। এটা তুমি যদি আমাকে 1000 বলো যে ভাই জোরে পড়ান, জোরে পড়াবো, তুমি ক্লাসে থাকি, কোনো সমস্যা নেই, কি করার, আমি এইরকমই। তো এটা দ্বারা কি বলতে যাচ্ছি, যে আমি ধীরে ধীরে পড়াই অনলি ফর ইউর বেটারমেন্ট, তোমার ভালোর জন্য। এখন তুমি যদি এই ভালোটাকে ভিতরে না নিতে পারো, তাহলে কিন্তু কি বলবো, তোমারই লস, আমার আর কি। থ্যাংক ইউ। মিশাল আহমেদ বলছে মনোযোগ কিভাবে আনবো ভাইয়া? খুব ভালো একটা প্রশ্ন, যে মনোযোগ কিভাবে আনবো। মনোযোগ আনার একটাই উপায়, সেটা হচ্ছে পড়ার সময় পড়াটাকে পড়ার মতো করে নেওয়া। আর আমি যেটা বলি, তুমি যদি মনে করো যে তোমার বাবা মায়ের মুখে হাসি ফোটাতে হবে, জীবনে পড়াশোনা করে আসলে ভালো কিছু করতে হবে, বাবা মা আমার জন্য এত পরিশ্রম করছে, এত কষ্ট করছে তারা আমার জন্য, আমি একটু পরিশ্রম করে রেজাল্ট ভালো করে যদি তাদের মুখে হাসি ফোটাতে পারি, এটা আমার জন্য অনেক বড় অর্জন। আমি যেটা মনে করি, যে কোনো স্টুডেন্ট যদি মনে করে যে না আমি বাবা মায়ের মুখে হাসি ফোটাতে চাই, আমি ভালো পড়াশোনা করে তাদেরকে হ্যাপি করতে চাই, সো অটোমেটিক ভাবে তার মধ্যে মনোযোগ চলে আসবে। আমি যেটা বুঝি আর কি, হয়তো একটু এদিক সেদিক তোমার হতে পারে, তবে তোমার মধ্যে এটা কাজ করবে, ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের এই বয়সে বড় একটা সমস্যা হচ্ছে, তোমরা একদিনে অনেক বেশি ওভারলোড নিয়ে ফেলো। তোমরা এটা করবা না, অল্প অল্প করে করে পড়বা, 2 ঘন্টা 3 ঘন্টা করে পড়ো, রেগুলার মনোযোগ দিয়ে পড়ো, দেখবো অটোমেটিক ভাবে হয়ে গেছে। এত পড়া লাগে না রে ভাই, এত কেউ পড়ে নাকি? ক্লাস 10-এ কি পড়বা? রেগুলার 2-3 ঘন্টা পড়লে হয়ে যায়। তুমি রেগুলার 2-3 ঘন্টা 2-3 মাস পড়ে দেখো না, দেখবা পড়তে পড়তে তোমার হসপিটালে ভর্তি হওয়া লাগে, ঠিক আছে? মানে রেগুলার মনোযোগ দিয়ে 3 ঘন্টা পড়া মানে অনেক 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 পড়া রে বাপ। রেগুলার 3 ঘন্টা মানে, এই যে দেখো একদিনে 3 ঘন্টা মানে 30 দিনে কয় ঘন্টা, দেখো 90 ঘন্টা। 90 ঘন্টা মানে তুমি কি মনে করো? তাই বলে কথা আছে, তুমি যেভাবে পড়ো ওইভাবে পড়া যাবে না। তুমি তো কিভাবে পড়ো ওটা তো আমি জানি। তোমার পড়ার সময় ঠ্যাং একদিকে থাকে, পা একদিকে থাকে, চোখ একদিকে, কান একদিকে, আর আমি নেই আর একদিকে। এইটা তো করা যাবে না রে। জাস্ট কনসেন্ট্রেশন দিয়ে। অনেকে 16 ঘন্টা পড়ে, সাইমন বলছে, আমি জানি রে ভাই, 16 ঘন্টা না পারলে 20 ঘন্টা পড়ে। এবং আমি সত্যি কথা বলি, যারা 16 ঘন্টা 20 ঘন্টা পড়ে, ওরা লাইফে কোনোদিন ভালো কিছু করতে পারবে না। সহজ কথা। কারণ আমি এটা বুঝি, আমি তো তোমার এই ক্লাসগুলো পার করে আসছি। 15-16 ঘন্টা কোনো সুস্থ মানুষের পক্ষে পড়া সম্ভব না, ও নিশ্চিত অসুস্থ, বুঝছো? ক্লাস 10-এর একটা স্টুডেন্ট 3-4 ঘন্টা যদি রেগুলার বেসিস কেউ মনোযোগ দিয়ে পড়ে, সে গোল্ডেন প্লাস, ডায়মন্ড প্লাস, পৃথিবীর যেখানে যা আছে সব পাইতে পারে, ঠিক আছে? আমাকে এটা বোঝাতে আসলে হবে না যে 10-12 ঘন্টা না পড়লে মনে হয় ডায়মন্ড প্লাস পাবো না, পুরোই ফালতু কথা। এত পড়া লাগে না। তুমি রেগুলার 3-4 ঘন্টা পড়ে দেখো না 1 মাস, তারপরে এসে তুমি আমারে বললো যে কাজ হচ্ছিল।
আপনি কয় ঘন্টা পড়েছেন তাসনুবা বলছে। আমি সত্যি কথা বলবো, আমার সত্যি কথা বললে হয়তো তোমরা বিশ্বাস করবে না। আমি আমার লাইফে ক্লাস এসএসসি পরীক্ষা পর্যন্ত রেগুলার আমি 2 থেকে 3 ঘন্টার বেশি আমি কোনোদিন পড়তাম না। 2 থেকে 3 ঘন্টা রেগুলার। আমি জানি তোমরা অনেকে বিশ্বাস করছো না, বাট ইটস ট্রু। তুমি একটা হিসাব করে দেখো, 3 ঘন্টা যদি কোনো স্টুডেন্ট একটানা 6 মাস পড়ে, তাহলে কত ঘন্টা পড়া হয়? আমি জানি আমার কথা তোমরা অনেকে বিশ্বাস করতে পারছো না, কিন্তু এটাই সত্য। কিন্তু আমার ওই যে একটা ভালো গুণ ছিল, আমার ভালো গুণটা ছিল কি জানো? আমি রেগুলার 3-4 ঘন্টা পড়তাম। তোমরা যেমন একদিন 2 ঘন্টা, পরের দিন 4 ঘন্টা, তারপর দিন 5 ঘন্টা, তারপর দিন নেই ঘন্টা, তারপর দিন 0 ঘন্টা, তারপরে আমি কোথায় আল্লাহ জানে, আমি জানি। এইটা করা যাবে না। রেগুলার 3-4 ঘন্টা পড়ে দেখো, তোমার যে সাবজেক্ট আর তোমার যে পড়া, এটা অটোমেটিক ভাবে 3-4 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। জাস্ট বি অ্যাটেন্টিভ। আমার কথা আমি বুঝতে পারছি তোমাদের অনেকের বিশ্বাস হচ্ছে না, জাস্ট নিজে করে দেখো না, অটোমেটিক দেখবা তোমার পড়া হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট মনোযোগ দিয়ে পড়তে হবে। ওকে, তাহলে আমরা কমেন্ট বক্সটা আরেকবার অফ করে দিচ্ছি। আমি জাস্ট আমার কথা বললাম, তুমি তোমার মতো করে নিজের পড়াটা গুছিয়ে নাও। তবে আমার রিকোয়েস্ট যে যেটুকু পড়বা মনোযোগ দিয়ে পড়বা। তোমার 10 ঘন্টা পড়ার দরকার নেই, তুমি 4 ঘন্টা পড়ছো, 5 ঘন্টা পড়ছো, সমস্যা নেই, বাট মনোযোগ দিয়ে পড়বো। তোমাদের যেটা হয়, তোমরা অনেকক্ষণ পড়ার টেবিলে বসে থাকো কিন্তু পড়ো না, মনোযোগ থাকে অন্যদিকে। ওকে, থ্যাংক ইউ। অনেকগুলো কথা বলে ফেললাম। এবার তাহলে চলো আমরা যৌগিক বাক্য, ইংরেজিতে আমরা এটাকে কি যেন বলি? কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে একেবারে সহজ। জাস্ট জটিল বাক্যের মতো আমরা ছোট্ট একটা কাজ করব। একটা বাক্যের 2টা অংশ থাকবে। মনে করো এই একটা বাক্য, এর ঠিক 2টা অংশ থাকবে, এই একটা অংশ, এই আর একটা অংশ, এবং এটার ঠিক মাঝখানে ইংরেজিতে আমরা এটাকে বলি কনজাংশন, বাংলা এটাকে আমরা বলছি যোজক। জাস্ট এই একটা কথা মনে রাখবো। এবং আমি যদি এটাকে আরো সহজে বলি, ইংরেজিতে আমরা এন্ড, বাট, অর এগুলো বসাই, বাংলায় ঠিক ওইটার যে বাংলা, এটা হতে পারে এবং, ও, আর, অথবা, বা, কিংবা, কিন্তু, অথচ ইত্যাদি যোজক বসে যায়, শেষ। জাস্ট দুই পাশে 2টা বাক্য থাকবে। যেমন আমি বললাম, যদি তুমি আসো তাহলে তোমাকে চকলেট খাওয়াবো। এটা আমি ধরে নিচ্ছি জটিল বাক্য। এটা যৌগিক বাক্য কি হতে পারে? তুমি আসো এবং তোমাকে চকলেট খাওয়াবো, সহজ কথা। এবং তিনি বিদ্বান অথচ তিনি অনেক কৃপণ। তাহলে এই যে অথচ দ্বারা কি হলো? আমি 2টা বাক্যকে কানেক্ট করলাম, এটা হচ্ছে যৌগিক বাক্য। আমি কি বোঝাতে পারছি? সো সহজ কথা হচ্ছে আমরা মনে রাখবো, সেটা হচ্ছে 2টা স্বাধীন বাক্য যখন কোনো যোজকের মাধ্যমে কানেক্টেড হয় তখন সেটা যৌগিক বাক্য। এবং আরেকটা কথা আমরা মনে রাখবো, অনেক সময় যৌগিক বাক্যের মধ্যে কমা, সেমিকোলন, কোলন, ড্যাশ ইত্যাদি জ্যোতি চিহ্ন ব্যবহৃত হতে পারে। অনেক সময় দেখা যায় এই কনজাংশন বা যোজক না থেকে এখানে কমা থাকতে পারে। ঠিক আছে, এই যে যেমন দেখো, সে ঘর ঝাড়ু দিল, ঘর মুছলো, তারপর পড়তে বসলো। এই যে দেখো, এই জায়গাগুলোতে কি, আমি যদি এখানে একটা যোজক বসাতাম, সে ঘর ঝাড়ু দিল এবং ঘর মুছলো, তারপর পড়তে বসলো, সেটাও কিন্তু খারাপ হতো না। বাট আমি ওইটা না দিয়ে জাস্ট আমি কমা দিয়ে দিলাম। তো কমা দ্বারা কিন্তু অনেক সময় কনজাংশন বা কানেক্টর বোঝানো হয়। দ্যাটস ওয়াই এটা কম্পাউন্ড সেন্টেন্স। সো সহজ কথা, যৌগিক বাক্য হচ্ছে জাস্ট 2টা বাক্য, 2 পাশে 2টা থাকবে এবং
অন্ধকার হয়ে এসেছে, বন্ধুরাও মুখ ভার করে রইলো। এই যে দেখো এখানে এটা দেওয়া হয়েছে, এবং আমি যদি এটা এখানে না দিয়ে এখানে এবং বসাতাম তা হতো। অন্ধকার হয়ে এসেছে এবং বন্ধুরা মুখ ভার করে, এই একটা অংশ এবং এই আরেকটা অংশ, এবং দুইটা অংশ দেখো কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? থ্যাংক ইউ। তো যাই হোক, আমার মনে হয় যৌগিক বাক্য একেবারে সহজ, এটা নিয়ে বলার কিছু নেই। আমরা মোটামুটি ভাবে সরল, জটিল এবং যৌগিক বাক্য মোটামুটি বুঝেছি। আমরা এখন কিছু বাক্যের রূপান্তর দেখব, এবং আমরা ক্লাসের একটু পরে যেই আমরা বেশ কিছু বাক্য প্র্যাকটিস করব। এটা দেখো মার্ক করে রাখছি, এটার অর্থ হচ্ছে এই, সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, ভাইয়েরা তোমরা যাই করো না কেন, অর্থ কিন্তু অপরিবর্তিত রাখতে হবে। অর্থাৎ কোনোভাবেই অর্থের পরিবর্তন করা যাবে না। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তুমি যা পারো করো, অর্থ কিন্তু অপরিবর্তিত রাখতে হবে, অর্থাৎ কোনোভাবে মূল অর্থ চেঞ্জ করা যাবে না। তো চলো আমরা খুব ছোট্ট করে একটু প্র্যাকটিস করে আসি, এবং দেখো সরল বাক্য থেকে জটিল বাক্য আমরা বেশ কয়েকটা এক্সাম্পল স্লাইডে তোমাদের দেখানোর চেষ্টা করছি। তোমরা একটু দেখো তো, এবং বোঝা যায় কিনা সেটা আমাকে বলো। দুর্জন লোক পরিত্যাজ্য, অর্থাৎ খারাপ লোকটা সবসময় অ্যাভয়েড করা উচিত। তো জটিল বাক্য কি? এই যে যেসব লোক দুর্জন, বলেছিলাম না এই যে সাপেক্ষ সর্বনাম বলবো, যেসব লোক দুর্জন তারা পরিত্যাজ্য। দেখো যারা, তারা বা যেসব তারা, এবং দেখো ভাই মাঝখানে কিন্তু একটা কমা দ্বারা আমরা কিন্তু এটা আলাদা করে দিয়েছি। অর্থাৎ জটিল বাক্যে সবসময় কি হয়, দুই পাশে দুইটা এরকম অংশ থাকে, এবং একটা বাক্যের উপর আরেকটা অংশ নির্ভরশীল থাকে, এবং মাঝখানে এরকম কমা থাকতে পারে। তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছো, যেহেতু তুমি চেষ্টা করনি তাই ব্যর্থ হয়েছো, যেহেতু সেহেতু, শেষ। তাহলে সরল বাক্য থেকে জটিল বাক্য যদি আমি পারি, জটিল থেকে সরল অবশ্যই পারবো। যারা পরিশ্রম করে তারা জীবনে সফল হয়, এই যে একটা বাক্যের উপর আরেকটা বাক্য নির্ভরশীল, যারা, তারা, তার মানে কনফার্ম এটা হচ্ছে একটা কি, এটা হচ্ছে একটা জটিল বাক্য। এখন যদি আমি এটাকে সরল বাক্যে রূপান্তর করতে চাই, তাহলে সেটা কি হবে, জাস্ট একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, পরিশ্রমীরা জীবনে সফল হয়। দেখো মেইন কনসেপ্ট যদি তোমার ঠিক থাকে, তোমার যদি যে কোনো বিষয়ের ফাউন্ডেশন ঠিক থাকে, তখন তোমার জন্য কিন্তু এটা আসলে অনেক সহজ। যখন সে সংবাদটা পেলো, এই যে দেখো যখন, তখন, সংবাদটা পেয়ে, এই যে সে হচ্ছে সাবজেক্ট, আনন্দিত হলো, এটা হচ্ছে মূলত ফাইনাইট ভার্ব, বাস শেষ। আর এটা হচ্ছে অতিরিক্ত অংশ। তো মূল কথা হচ্ছে সরল জটিল এটা, এবং সরল বাক্য থেকে যৌগিক, এই যে দেখো কয়েকটা এক্সাম্পল তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ। আমার মনে হয় যৌগিক বাক্য এতটাই সহজ, এটা পড়ানোর বা বোঝানোর কিছু থাকে না, জাস্ট মাঝখানে একটা কমা দিলাম বা সংযোজক দিলাম, সংযোজক দিলেই হচ্ছে সেটা হয়ে গেল যৌগিক বাক্য। আমি কি তোমাদেরকে বোঝাতে পেরেছি? ওকে, থ্যাংক ইউ। এরপরে কি হলো, যৌগিক বাক্য থেকে সরল বাক্য, সহজ কথা, আমি জাস্ট এবংটা তুলে দিব, সে এখানে এলো এবং সব কথা খুলে বললো, এবংটা খুলে দিলাম এবং জাস্ট সিম্পল একটা সেন্টেন্স তৈরি করে দিলাম, সে এখানে এসে সব কথা খুলে বলল। মানে মেইন কথা হচ্ছে যে একটা জিনিস লক্ষ্য করে দেখো, তুমি যদি ইংরেজিতে কম্পাউন্ড সেন্টেন্স বোঝো, বাংলায় যৌগিক বাক্য কেন পারবা না? একই জিনিস, একই কথা। জাস্ট তোমরা কি করো, যে তোমরা ইংরেজিটা যত কমফোর্টেবল, মানে ছোট্টবেলা থেকে এত বেশি প্র্যাকটিস করো, তোমাদের কাছে মনে হয় ইংরেজিটা অনেক সহজ, বাংলাটা একটু কঠিন কঠিন তোমাদের লাগে, কিন্তু বাস্তবে বাংলাটা কিন্তু সহজই, জাস্ট প্র্যাকটিসের অভাবে এটা হয়। আর এই জন্য আমি বলছি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এই জন্য তুমি বেশি বেশি করে প্র্যাকটিস করো, দ্যাট উইল মেক ইউ পারফেক্ট।
ওকে, বেশি বেশি প্র্যাকটিস করো, ম্যাথ যেমন প্র্যাকটিস করো এটাও প্র্যাকটিস করো, একটা সময় দেখবা যে তোমার কাছে একেবারে সব পানির মতো সহজ। বুঝতে পেরেছো? সো প্র্যাকটিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। থ্যাংক ইউ। জটিল বাক্য থেকে যৌগিক বাক্য একেবারে যাতাই, আমরা ছোট্ট করে কাজ করব, যখন তখন তুলে দিলাম এখান থেকে জাস্ট বিপদ, এই যে দেখো একটা কনজাংশন দিয়ে দিলাম এখানে, যদি তবে আছে এটা তুলে দিয়ে এখানে, এবং এখানে কমা না দিয়ে আমি যদি এবং তোমার স্বাস্থ্য ভালো থাকবে এবং দেওয়া যাবে। ওই যে ক্লাসের ফাঁকে একটা কথা বলছে যে তোমার আমার বাক্য আলাদা হতে পারে, তাতে কিচ্ছু যায় আসে না, কিন্তু তোমার আমার বাক্যের যে গঠন, অর্থাৎ মূল বাক্যের যে গঠন, সেটা যেন কোনো মতেই ভুল না হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। এটাই বোঝাতে চেয়েছি। যেমন যৌগিক বাক্য থেকে জটিল বাক্য, এই যে দেখো যৌগিক থেকে জটিল একেবারে সহজ, কিন্তু ছিল, আমি ওটা তুলে দিয়ে জাস্ট যদি তবে দিয়ে বাক্যটা করে, অতএব ছিল যৌগিক বাক্যে। জটিল বাক্য করার সময় কি করলাম, জাস্ট দুইটা বাক্য দুইটা অংশ এবং সাপেক্ষ সর্বনাম দেব। এবং একটা জিনিস দেখো, যেটা বলেছিলাম ঠিকই, একটা অংশ একটা অংশ, এখানেও একটা অংশ একটা অংশ আছে, কিন্তু এটার মাঝখানে একটা কনজাংশন আছে, এটার মধ্যে ওই অর্থে কনজাংশন নেই, জাস্ট এটাই পার্থক্য। ওকে, আমি একটু কমেন্ট বক্সটা অন করে দিচ্ছি। এই যে এতক্ষণ সরল জটিল এবং যৌগিক নিয়ে যেটুকু বুঝালাম, একটু ফ্রাঙ্কলি বলো তো সবকিছু বোঝা গেছে কিনা? আমরা কিন্তু এখন প্র্যাকটিসে যাব। এখন আমি একটা একটা করে এরকম বাক্য দিব তোমাদেরকে, এটা যেভাবে দেওয়া থাকে পরীক্ষায়, সাধারণত এসএসসি পরীক্ষায় যেভাবে আসে সেইভাবে এখন আমরা প্র্যাকটিস করব। যেমন এইটা পরীক্ষা আসা একটা প্রশ্ন, এটাকে তোমাকে এখন সরল বাক্যে রূপান্তর করতে হবে। তো আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন তাহলে চলো আমরা আস্তে আস্তে এটা একটু প্র্যাকটিসে চলে যাই। তোমরা কি সবাই বুঝতে পারছো তো নাকি? থ্যাংক ইউ। তাহলে চলো ভাইয়া আমরা আস্তে আস্তে একটু প্র্যাকটিস করি। যেমন এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আমরা এটাকে সিম্পল সেন্টেন্স বা সরল বাক্যে রূপান্তর করি। যদিও তার চুল পেকেছে তবু তার বুদ্ধি পাকেনি। বাহ, এটা খুব খারাপ কথা। বয়স বাড়ার সাথে সাথে মানুষের চুল পাকে, কিন্তু বুদ্ধি যদি না বাড়ে এটা খুবই কষ্টকর। তো চলো তাহলে আমরা এই প্রশ্নটা, তোমরা এটা সরল বাক্য কি হতে পারে সবাই একটু কমেন্ট বক্সে কমেন্ট আকারে লিখে, অর্থাৎ এটার সরল বাক্যে রূপান্তর করে আমাকে একটু পাঠিয়ে দাও। আমাকে পাঠাতে হবে না, কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি দেখতে পাবো। থ্যাংক ইউ। রাফি অ্যান্সার করেছে, সাইমন অ্যান্সার করছে, তানজিল অ্যান্সার করছে, মারিয়া অ্যান্সার করছো, পিয়া অ্যান্সার করেছো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। শহীদ অ্যান্সার করছো, মাইশা অ্যান্সার করছো, পিয়া অ্যান্সার করেছো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরিবডি। সুস্মিতা অ্যান্সার করেছো, সবাই অ্যান্সার করো। আমি তো সবার নাম পড়তে পারছি না, কিন্তু আমি চাই তোমরা সবাই অ্যান্সার করো। থ্যাংক ইউ। সবার উত্তর মোটামুটি পেয়ে গিয়েছি, এবং তোমরা আসলে অনেক বেশি জিনিয়াস, আমি যেটা বুঝলাম। তোমরা মোটামুটি ভাবে সবাই উত্তর কারেক্ট করেছো, অসংখ্য ধন্যবাদ, কনগ্রাচুলেশনস এভরিবডি। দেখো, চুল পাকলেও তার বুদ্ধি বাড়েনি বা বুদ্ধি পাকেনি। তো এখানে যেহেতু পাকেনি লেখা, এই জন্য এখানে পাকেনি লেখা। কিন্তু দেখো, এটা আমরা লেখার ফলে কি হলো, আমাদের সরল বাক্যের যে মূল ফরম্যাট, অর্থাৎ একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব, বুদ্ধি পাকা বা বুদ্ধি বাড়া, এটা হয়নি। সো আমরা অ্যান্সারটা সবাই কারেক্ট করেছি। এর পরের প্রশ্ন, দয়া করে সব খুলে বলেন। তার মানে একজনকে জিজ্ঞাসা করে বলা হচ্ছে যে কি সমস্যা একটু বলেন তো, সবকিছু খুলে বলেন। এটার যৌগিক বাক্য কি হবে? 1 মিনিট সময়, 1 মিনিটের মধ্যে সবাই কমেন্ট বক্সে উত্তর করে জানাও। সবাই উত্তর করো প্লিজ। তোমার উত্তর হলো কি না হলো এটা নিয়ে চিন্তা করতে হবে না, তোমার কাজ হচ্ছে উত্তর করা, তুমি উত্তর করো।
থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের উত্তর আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম উত্তর হয়েছে, অসংখ্য ধন্যবাদ। একেবারে সহজ কথা, আমি বলেছিলাম যৌগিক বাক্যে কি হয়, জাস্ট মাঝখানে অবশ্যই অবশ্যই একটা কনজাংশন বসে, এবং দেখো এখানে একটা কনজাংশন কিন্তু বসে গেছে, এই মাঝখানে একটা কনজাংশন বসে গেছে, উত্তর হয়ে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি। এর পরের প্রশ্ন, কলম থাকলে লেখা যেত। বাহ, খুব ভালো একটা প্রশ্ন। এই বাক্যের জটিল বাক্য বা মিশ্র বাক্য কি হবে, দয়া করে আপনারা একটু কমেন্ট বক্সে 1 মিনিটের মধ্যে উত্তর করে জানান। সবাই উত্তর করো প্লিজ। থ্যাংক ইউ ফর ইউর আনসার। আনসার ইজ কারেক্ট। যদি কলম থাকতো তাহলে লেখা হতো, এই যে দেখো, যদি তবে, তাহলে জায়গায় তুমি তবে দিতে পারো, তাতে কিছু সমস্যা নেই। এটার মধ্যে একটা কমা দিয়ে জাস্ট সেন্টেন্সটাকে আলাদা করে দিবে, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরের প্রশ্ন, যিনি গুণবান ব্যক্তি তিনি বিনয়ী হন। খুবই সত্য কথা, আমরা এটার সরল বাক্যে রূপান্তর করব। ব্যক্তি বানানটা দয়া করে একটু খেয়াল করবেন। আপনারা অনেক সময় ব্যক্তি লিখতে যে বয় জফলার পরে কিন্তু একটা আকার দেন অনেকেই, এটা কিন্তু ভুল, এটাই ঠিক। আমরা সবাই উত্তর করার চেষ্টা করব প্লিজ। থ্যাংক ইউ। একজন লিখেছে যারা গুণবান ব্যক্তি তারা বিনয়ী হন। ভাইয়া এটা ভুল, আমরা জানি যারা তারা বা যিনি তিনি কোনো বাক্যের মধ্যে থাকলে সেটা কি হয়, জটিল বাক্য হয়। অনেকের ভুল হয়েছে, বাট ম্যাক্সিমামের উত্তর কারেক্ট হয়েছে, অসংখ্য ধন্যবাদ। গুণবান ব্যক্তি কি হন, বিনয়ী হন। অবশ্যই একজন মানুষ বিনয়ী অবশ্যই হওয়া উচিত একজন ব্যক্তির, হ্যাঁ, এবং গুণবান ব্যক্তির অবশ্যই বিনয়ী হন। যৌগিক বাক্য, তিনি দরিদ্র হলেও সুখী ছিলেন, এই বাক্যটা কে আমরা যৌগিক বাক্য বা কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করব। সময় 1 মিনিট, একটু দ্রুত আনসার করতে হবে। থ্যাংক ইউ ফর ইউর আনসারিং। তোমাদের সবার উত্তর মোটামুটি ঠিক হয়েছে, অসংখ্য ধন্যবাদ। তিনি দরিদ্র ছিলেন কিন্তু সুখী ছিলেন। এই যে দেখো, কিন্তু দ্বারা দুই পাশের দুইটা অংশকে আমরা কানেক্ট করে দিয়েছি, দ্যাটস এটা যৌগিক বাক্য বা কম্পাউন্ড সেন্টেন্স। থ্যাংক ইউ। মেক করলে বৃষ্টি হয়, ইয়েস, আজকে সারাদিন বৃষ্টি হয়েছে তোমাদের বিভিন্ন এলাকায়, তোমরা বললে। এবং বৃষ্টি হওয়ার পূর্ব শর্ত কি, অবশ্যই মেক করতে হবে।
তো চলো আমরা এই সুযোগে এটার উত্তর করে আসি। সহজ প্রশ্ন, আমার মনে হয় তোমরা চাইলে সব উত্তর করতে পারবা। একটু সবাই উত্তর করো প্লিজ। ভাইয়া এই যে প্রশ্নগুলো তোমাদের দিচ্ছি এটা কোনো না কোনোবার এসএসসি পরীক্ষায় বা এইচএসসি পরীক্ষায় প্রশ্নগুলো সিলেক্ট করে দেওয়া হয়েছে। এটা ভেবো না যে যা তাই প্রশ্ন এখানে তুলে দেওয়া হয়েছে, খুবই সিলেক্টিভ কোশ্চেন্স। সো একটু ট্রাই করো, আশা করি তোমার প্র্যাকটিসটাও ভালো মতো হয়ে যাবে এটার মাধ্যমে। থ্যাংক ইউ ভেরি মাচ। যখন মেঘ করে তখন বৃষ্টি হয়, সহজ কথা, এটা কঠিন কিছু নয় যে যখন তখন জটিল বাক্য করে ফেললাম। যে সত্য কথা বলে তাকে সকলেই ভালোবাসে, ওরে বাবা এটা তো একবার সত্যি কথা, কিন্তু দুঃখের বিষয় আমরা সবসময় সত্যি কথা বলি না, তাই তো? সো এখন থেকে সত্যি কথা বলবো সবাই এবং আমাদেরকে সবাই ভালোবাসবে। এই বাক্যটাকে আমরা একটু সরল বাক্য বা সিম্পল সেন্টেন্সে রূপান্তর করে ফেলি। দ্রুত প্লিজ। Thank you. This is very easiest question and সত্যবাদীকে সবাই বা সকলেই ভালোবাসে। এই যে দেখো আমি কি বলেছিলাম, এই সকলের জায়গায় আমি লিখলাম সবাই, তাতে কিচ্ছু যায় আসে না। বা আমি বললাম সত্যবাদীদেরকে, সেটাও আমি বললাম, তাতেও কিছু যায় আসে না। কিন্তু আমার মূল বাক্যের যে অংশ, এই যে এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া আর সত্যবাদীকে, এই জিনিস দুইটা যেন ঠিক থাকে, অর্থাৎ একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব, সেটা যেন ঠিক থাকে। আশরাফুল বলছে নামাজের সময় দিবেন কি বাবা? আর 10 মিনিট পরে ক্লাস টাইম শেষ, সো আর 5 মিনিট পরে আমি তোমাদের ছেড়ে দিব। সো আমার মনে হয় যে একবারে ক্লাসের শেষে তোমরা নামাজটা পড়ো, সেটা ভালো হয় বলে আমার মনে হয় আর কি। যদিও তিনি দরিদ্র তবুও তিনি সুখী, এটা সরল বাক্য, আমরা সবাই জানি দরিদ্র হলেও তিনি সুখী। এটা আমার মনে হয় একটু আগে আমরা এই ধরনের একটা সেন্টেন্স করেছি আর না করি। অসুস্থতার কারণে তিনি আসতে পারলেন না, এটা একেবারে সহজ। চলো আমরা এটা প্র্যাকটিস করে আসি। অসুস্থতার কারণে তিনি আসতে পারলেন না, এটাকে যৌগিক বাক্যে আমরা কি বলবো? তাওহিদুর রহমান বলছে নাকি হাসান বলছে নামাজ 8:30টায়। ঠিক আছে বাবা, আমি ক্লাস শেষ করে দিচ্ছি একটু পরে, তখন তোমরা নামাজ পড়ে নিও, সমস্যা হবে না। একজন লিখছে তিনি অসুস্থ, চিল, তাই আসতে পারে। এই অসুস্থ অবস্থায় কেউ চিল করে নাকি বেটা? এটা কোন ধরনের কথা? আমাদের লিখছে সমস্যা নেই, কারণ বলছে পরীক্ষার খাতায় যেয়ে কিন্তু এসব লিখবা না। কিন্তু কেউ যদি সত্যিকার অর্থে অসুস্থ হয়, অসুস্থ অবস্থায় কেউ চিল করতে পারে? থ্যাংক ইউ। অসুস্থতার কারণে তিনি আসতে পারলেন, এটা যৌগিক বাক্য। তিনি আসতে পারলেন না কারণ তিনি অসুস্থ। এটা আমরা অন্যভাবে লিখতে পারি, তিনি অসুস্থ ছিলেন এবং তিনি আসতে পারলেন না। সহজ কথা, যেভাবে পারো তুমি লিখবা। একভাবে এর মাঝখানে একটা কনজাংশন এবং এনেও লেখা যায়, একভাবে লিখলেই হলো। বুঝতে পারছো? এটা তেমন কঠিন কিছু না। ধনীরা প্রায় কৃপণ হয়, এটা আসলে একটা সত্যি কথা। তো চলো আমরা এই সত্য কথাটাকে একটু জটিল বাক্যে রূপান্তর করে।
আচ্ছা, আমরা এভাবে না লিখে আমরা তো অন্যভাবে লিখতে পারি যে যারা ধনী তারা কৃপণ। সহজ কথা একেবারে। হ্যাঁ, এটা বিভিন্ন ভাবে লেখা যায়, বুঝতে তো, সেটা নিয়ে পেন নেওয়ার কিছু নাই। সো থ্যাংক ইউ ভাইয়া। আমরা দেখতে দেখতে হচ্ছে একেবারে ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন কথা হচ্ছে, আজকের ক্লাসটা কিন্তু ভাই আসলে অনেক ইম্পর্টেন্ট টপিক ছিল। এখন তোমরা আমাকে বলো, আজকের ক্লাস নিয়ে কারো কোথাও কোনো প্রকার কনফিউশন আছে কিনা? যদি আজকের ক্লাস নিয়ে কারো কোথাও কোনো কনফিউশন থেকে থাকে, কাইন্ডলি একটু কমেন্ট বক্সে সুন্দর করে কমেন্ট করো যে ভাইয়া আমার এখানে সমস্যা, সেখানে সমস্যা। আমি চেষ্টা করব বুঝাই দেওয়ার। সব হয়তো পারবো না, যতদূর পারি বুঝাই দেব। আব্দুর রহমান বলছে আই হ্যাভ নো প্রবলেম। নো। একজন বলছে বাচ্চ বুঝি না। আরে বাবা, আমি তো এখনো বাচ্চ পর্যন্ত যাইনি রে ভাই, আমারে আগে বাচ্চ পর্যন্ত যেতে তো দাও। আমি এখনো বাচ্চে গেলাম না, তুমি যদি আমাকে এখন বলো এই আমি কি পড়াইছি এখনো বাচ্চ, আগে তো ওইখানে যেতে দাও। বাচ্চা একটু সহজ, 10-15 মিনিট লাগবে বুঝতে। জাস্ট ওয়েট এন্ড সি। আমরা বাক্য ক্লাসটা করব ইংরেজিতে ভয়েসের সাথে কানেক্ট করে। তো আমরা যারা ইংরেজিতে ভয়েস পারি, বাংলায় বাচ্চ অটোমেটিক ভাবে পার। সহজ কথা। আজকে দেখো, আজকে যে আমরা ক্লাসটা করলাম, আমরা দেখো খেয়াল করে দেখো, আমরা কিন্তু বাংলার সাথে ইংরেজির সমন্বয় করে আজকের ক্লাসটা করেছি। এবং আজকের ক্লাসে একটা জিনিস কিন্তু ক্লিয়ার হয়েছে আমাদের, যে বাংলা এবং ইংলিশ একেবারে ইন্টারকানেক্টেড। আমার কথা হচ্ছে, আমি ইংরেজিতে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স তো তাই, there is no difference between these two. Okay? একজন বলছে সমাপিকা ক্রিয়া বলতে কি বোঝায়? ভাই আমি মাপ চাই, আমি ক্লাসের শুরুতে মনে হয় 15 মিনিট ধরে সমাপিকা ক্রিয়া বুঝাইছে ভাই। আমি কনফার্ম যে তুমি ওই সময় ক্লাসটা মনোযোগ দিয়ে শোনোনি। আমি রিকোয়েস্ট করছি ওই সময় রেকর্ডিংটা একটু ভালোভাবে শুনে আসো, আশা করছি তুমি। আর তারপরেও যদি না বোঝো, আমি তো আছি, সুন্দর করে জাস্ট তোমরা গ্রুপে আমাকে মেনশন করে যে ভাই আমি এটা বুঝতে পারছি না, আমাকে বুঝাই দিন। ওই তোমরা তো গ্রুপে কখনো মেনশন করে বলো না